যুক্তরাষ্ট্র জুড়ে ডেমোক্র্যাটদের জয়োৎসব, সরকার গঠনের পরিকল্পনায় ব্যস্ত বাইডেন, ভোট চুরির অভিযোগে রাস্তায় রিপাবলিকানরাও। প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্তা ব্যক্তি পরিচয়ে জালিয়াতি, চাকরি প্রণোদনা পাইয়ে দেওয়ার নামে হাতিয়ে নিত টাকা, মূল হোতা আশরাফ আলী সহ গ্রেপ্তার 2। ঠিকাদার প্রকৌশলীর সিন্ডিকেট বাগিয়ে নিচ্ছে গণপূর্তের কাজ, একের পর এক অভিযোগেও নেই ব্যবস্থা, শাস্তি হবেই বলছে দুদক। 1 মাস আগের উত্তাল তিস্তা এখন পানিশূন্য, শীতের ফসল আর বোরো আবাদ নিয়ে দুশ্চিন্তায় উত্তরের কৃষক। এবং নিষেধাজ্ঞা কাটিয়ে 377 দিন পর মিরপুর স্টেডিয়ামে বিশ্বসেরা ওয়ানডে অলরাউন্ডার সাকিব আল হাসান অংশ নেবেন ফিটনেস টেস্টে। সময় সংবাদের সঙ্গে আছি আমি মিজানুর রহমান খবির। মার্কিন নির্বাচনের খবর। প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার একদিন পরও যুক্তরাষ্ট্র জুড়ে অব্যাহত বাইডেন সমর্থকদের বিজয় উল্লাস। একই সঙ্গে ভোট চুরির অভিযোগে বিভিন্ন শহরে ট্রাম্প সমর্থকদের বিক্ষোভও চলছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনও আনুষ্ঠানিকভাবে পরাজয় স্বীকার না করলেও এরই মধ্যে নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন সরকার গঠনের পরিকল্পনা শুরু করে দিয়েছেন বলে ডেমোক্র্যাট সূত্রের বরাতে জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম। যুক্তরাষ্ট্রের ডেলাওয়ার থেকে রিপোর্ট হাসানুজ্জামান সাকির। যুক্তরাষ্ট্রের 46তম প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে বিজয় ভাষণ দেওয়ার পরদিন ধর্মীয় আচার পালনে রোববার এভাবেই ডেলাওয়ারের উইলমিংটনের একটি গির্জায় প্রবেশ করতে দেখা যায় জো বাইডেনকে। ডেমোক্র্যাট সূত্রের বরাতে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানিয়েছে, বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনও পরাজয় স্বীকার না করলেও এরই মধ্যে মন্ত্রিসভা গঠনের পরিকল্পনা শুরু করে দিয়েছেন 77 বছর বয়সী বাইডেন। একই সঙ্গে করোনা মোকাবেলায় সোমবার 12 সদস্যের টাস্কফোর্স ঘোষণাও করবেন তিনি। এছাড়াও অর্থনীতি, জলবায়ু সহ নানা ইস্যুতে তার সরকারের ভূমিকা কি হবে তা নিয়েও দলটির শীর্ষ নেতৃত্বের সঙ্গে আলোচনা চলছে বলেও জানানো হয়। অন্যদিকে নির্বাচনের ফলাফল ঘোষণার একদিন পর নীরবতা ভেঙে একের পর এক টুইট করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আবারও পুরো নির্বাচন পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলে বলেন, মার্কিন ইতিহাসে সবচেয়ে বেশি জালিয়াতি হয়েছে এবারের ভোটে। একই সঙ্গে ডাকযোগে ভোটের গ্রহণযোগ্যতা নিয়ে আবারও প্রশ্ন তুলেন ট্রাম্প। তবে নির্বাচনে হারার পর টানা দ্বিতীয় দিনের মতো রোববারও গলফ খেলে সময় কাটাতে দেখা গেছে তাকে। এদিকে রোববারও ওয়াশিংটন ডিসি সহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে বিজয়োল্লাসে মেতেছেন বাইডেন সমর্থকরা। নেচে গিয়ে আনন্দ প্রকাশ করতে দেখা যায় তাদের। একই দিন নির্বাচনে ভোট চুরির বিরুদ্ধে বিক্ষোভ অব্যাহত রেখেছেন ট্রাম্প সমর্থকরা। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, উইলমিংটন, ডেলাওয়ার। এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে ডেলাওয়ারে আছেন সহকর্মী হাসানুজ্জামান সাকি। সবশেষ খবর জানতে আমরা সরাসরি তার কাছে যাচ্ছি। সাকি। জি, অনেক ধন্যবাদ মিজানুর রহমান খবির আপনাকে। প্রথমত এইবার মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচন নিয়ে এক ধরনের অনিশ্চয়তা ছিল, নানান রকম সংঘাত সহিংসতা যেমন হয়েছে, প্রতিপক্ষকে আক্রমণের অনেক রকম ব্যাপার ছিল। সবকিছু মিলিয়ে কিন্তু নির্বাচন একটি উৎকণ্ঠার, উদ্বেগের নির্বাচন, আশা নিরাশার নির্বাচন হয়েছে। তারপরে দেখা দিল হচ্ছে ভোট গণনা নিয়ে এক ধরনের অনিশ্চয়তা, যেটি মার্কিন নির্বাচনে কোনোদিনই সেটি হয় জাতীয় নির্বাচনে। এখন আবার শুরু হয়ে গেছে যে বর্তমান প্রেসিডেন্ট তিনি পরাজিত হয়েছেন এবং তিনি পরাজয় স্বীকার করছেন না। এর মধ্যে যে প্রেসিডেন্ট ইলেক্ট আছেন তিনি কিন্তু ইতিমধ্যে সরকার গঠন করার জন্য নানান ধরনের পরিকল্পনা গ্রহণ করেছেন। সেই অনুযায়ী এখন তিনি চলছেন। কিন্তু যুক্তরাষ্ট্রের মানুষ এই যে নির্বাচন হলো, তারপরে ফলাফলও হলো, এরপরেও কিন্তু রাস্তায় আছে। এই সব কিছু মিলিয়ে এক ধরনের নজিরবিহীন ঘটনার মধ্যে দিয়ে কিন্তু যুক্তরাষ্ট্র রয়েছে। আমার যে রিপোর্টটি দেখছিলেন সেখানেও আমি বলেছি যে এখনো কিন্তু বিভিন্ন অঙ্গরাজ্যের যে শহর, বড় বড় শহর, যুক্তরাষ্ট্রে এমন কোনো বড় শহর নাই যে শহরে বাইডেনের পক্ষে বিজয় উল্লাস এই মুহূর্তে হচ্ছে না। পাশাপাশি কোথাও কোথাও বেশ কিছু শহরে কিন্তু ডোনাল্ড ট্রাম্পের পক্ষেও কিন্তু বিক্ষোভ হচ্ছে। কারণ ডোনাল্ড ট্রাম্প বর্তমান প্রেসিডেন্ট, তিনি এবং রিপাবলিকান দলের কেউ কেউ তারা কিন্তু এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করেছেন, এই নির্বাচনে ভোট কারচুপি হয়েছে বলেছেন, এই নির্বাচনে
অবৈধ ভোট হয়েছে বলেছেন। কিন্তু আপনি কবির আপনাকে আমি বলতে চাই যে যুক্তরাষ্ট্রের নির্বাচনে এই ভোট কারচুপি হওয়ার সুযোগ কিন্তু খুব কম। ব্যক্তিগতভাবে কেউ হয়তো প্রচেষ্টা নিতে পারে, ষড়যন্ত্র করতে পারে, অপচেষ্টা করতে পারে ভোট আ অন্যের ভোটটি দিয়ে দেয়ার। কিন্তু এটি সম্ভব নয়। কারণ যুক্তরাষ্ট্রের নাগরিকদের প্রত্যেকেরই কিন্তু একটি পরিচয় আছে। প্রত্যেকের পরিচয় আছে। সেই পরিচয়ের আ মধ্যে একটি সোশ্যাল সিকিউরিটি নাম্বার আছে। সেখানে কিন্তু সবকিছু উল্লেখ থাকে যে কে ভোট দিয়ে ফেলেছে, কেউ মারা গেছে কিনা সেগুলো সবকিছু উল্লেখ থাকে। তো সামগ্রিক বিষয় নিয়ে কথা বলার জন্য আমি ২ জন বাংলাদেশীর সঙ্গে কথা বলব। আমি ১ম এই কথা বলছি অভিনেতা এবং উপস্থাপক এবং যুক্তরাষ্ট্রের রিয়েল এস্টেট ব্যবসায়ী খায়রুল ইসলাম পাখি। আপনি একটু বলবেন যে ডোনাল্ড ট্রাম্প দুঃখিত জো বাইডেন এখন জলবায়ু পরিবেশ বান্ধব তিনি এবং অভিবাসন বান্ধব। তিনি অনেক ধরনের পরিকল্পনা নিয়েছে। আপনার পরিকল্পনা, আপনার প্রতিক্রিয়া জানতে চাই। আপনি কতটুকু আশাবাদী জো বাইডেনের কাছে? ধন্যবাদ সাকি। দেখুন ক্লাইমেট কিন্তু একটা পরিবেশ কিন্তু একটা পৃথিবীতে এখন একটা বড় ইস্যু, বড় একটা সমস্যা। তো ডোনাল্ড ট্রাম্প প্যারিস চুক্তি বলেন কিংবা ইউএন বলেন সবকিছুর সঙ্গে কিন্তু এই পরিবেশ নিয়ে একটা অসহযোগিতা করে আসছিল। কিন্তু জো বাইডেন সে প্রেসিডেন্ট ইলেকশনের আগ থেকেই যে পরিবেশ নিয়ে বিশ্বের জলবায়ু নিয়ে কাজ করবেন এই ধরনের একটি পজিটিভ কথা বলে যাচ্ছিলেন। তো আমরা খুবই আশাবাদী নতুন প্রেসিডেন্ট পরিবেশ বান্ধব কাজ করবেন। আর আরেকটি কথা আপনি বলেছেন অভিবাসনের কথা। এই দেশটাই কিন্তু অভিবাসীদের দেশ। ডোনাল্ড ট্রাম্প নিজেও কিন্তু একজন অভিবাসী ছিলেন। সো আমরা আশা করছি যে জো বাইডেনের প্রশাসন কিংবা নতুন প্রেসিডেন্ট অভিবাসীদের নিয়ে অনেক কাজ করবেন। আরেকটা কথা আপনাকে বলছি যে এই যে ডোনাল্ড ট্রাম্পের যে মুসলিম বিদ্বেষী একটা নীতি ছিল, মুসলমান মানেই কিন্তু টেরোরিস্ট নয়। কোন ধর্মেরই টেরোরিস্ট যারা তারা টেরোরিস্ট। কোন ধর্মের লোকই কিন্তু টেরোরিস্ট নয়। তো জো বাইডেনের প্রশাসন কিংবা নতুন প্রেসিডেন্ট এই অভিবাসীদের নিয়ে খুবই পজিটিভ পদক্ষেপ নেবেন এই ব্যাপারে আমি খুবই আশাবাদী। আপনাকে অসংখ্য ধন্যবাদ খায়রুল ইসলাম পাখি। কবির আপনি শুনছিলেন ডোনাল্ড ট্রাম্প কিন্তু তিনি কিন্তু অভিবাসী বংশোদ্ভূত। তার যে পূর্বপুরুষ তারা অভিবাসী ছিলেন। কিন্তু ডোনাল্ড ট্রাম্পের জন্ম এ দেশে। কারণ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হতে হলে অবশ্যই এই দেশে জন্মগ্রহণ করতে হবে। এটি একটি শর্ত। তো আমি আরো একজন বাংলাদেশী যিনি লেখক, সাংবাদিক এবং শিক্ষক তার সঙ্গে আমি কথা বলবো ডক্টর রাজু ভৌমিক। আপনি একটু বলবেন যে ডোনাল্ড ট্রাম্প এখন প্রতারণার অভিযোগ করছেন নানান রকম এবং তিনি এখনো পর্যন্ত পরাজয় স্বীকার করেননি। এই বিষয়ে আপনার প্রতিক্রিয়া কি? আমি আসলে মনে করি এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্পের পরাজয় স্বীকার করা উচিত। যদি আমরা জানি যে উনি এই মুহূর্তে এটা না করার সম্ভাবনা বেশি, কারণ আমরা অনেক ওনার টুইটার থেকে জানতে পারি যে উনি বলছে যে উনি ওনার আইনি লড়াইটা চালিয়ে যাবে। এবং আমরা আরো জানি যে আমাদের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প এবং ডোনাল্ড ট্রাম্পের জামাতা ওরা সবাই চাইতেছে, রিপাবলিকানদের অধিকাংশ নেতৃবৃন্দরা চাইতেছে যে এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্প পরাজয় স্বীকার করুক। কিন্তু আমার কাছে কিন্তু মনে হইতেছে কিন্তু উনি এটা করবে না এই মুহূর্তে। আমরা আশা করি যে উনি এটা পরাজয় স্বীকার করে এবং উই নিড টু মুভ ফরওয়ার্ড। আপনাকে অসংখ্য ধন্যবাদ ডক্টর রাজু ভৌমিক। কবির আপনি শুনছিলেন, এই ছিল আমার কাছে নির্বাচন উত্তর এবং ফলাফল উত্তর সর্বশেষ সংবাদ এই মুহূর্তের। আপনাকে অসংখ্য ধন্যবাদ কবির। হাসানুজ্জামান সাকি জানাচ্ছিলেন যুক্তরাষ্ট্রের নির্বাচন পরবর্তী এই মুহূর্তের খবর। ফিরছি দেশের অন্যান্য খবরে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক, যুগ্ম সচিব, বিভিন্ন প্রকল্প পরিচালক ও প্রধানমন্ত্রীর এনজিও বিষয়ক ব্যুরোর প্রধান কর্মকর্তা এক এক সময় এক এক পরিচয়। বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি দেওয়া ও প্রধানমন্ত্রীর প্রণোদনা প্যাকেজের অর্থ পাইয়ে দেওয়ার নামে হাতিয়ে নিতেন মানুষের টাকা। প্রতারক আশরাফ ও তার সহযোগী শিক্ষানবিশ আইনজীবী কাদেরকে গ্রেপ্তারের পর বেরিয়ে এসেছে এমন তথ্য। রিপোর্ট ইকরাম হোসাইনের। যখন যে পরিচয় দিলে সুবিধা তখন সেই পরিচয় দিতেন আশরাফ আলী খান। কখনো দাবি করতেন প্রধানমন্ত্রী কার্যালয়ের মহাপরিচালক, কখনো প্রধানমন্ত্রী ঘোষিত করোনা প্রণোদনা প্যাকেজ প্রোগ্রামের চেয়ারম্যান। চাকরি দেওয়ার কথা বলে বহু লোকের কাছ থেকে হাতিয়ে নেন মোটা অঙ্কের টাকা। প্রণোদনা প্যাকেজ থেকে অর্থ পাইয়ে দেওয়ার লোভ দেখিয়ে নিতেন কমিশন। আমার নিজের চাচাতো বোন এবং বাইকনার জন্য টাকা দিয়েছিলাম 6। বিভিন্ন মানুষের কাছে প্রতারণা করে গাজীপুর থেকে প্রায় 2 কোটি 2.5 কোটি টাকার মতন হাতিয়ে নিয়েছে। প্রধানমন্ত্রী কার্যালয়ের কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করা দিনাজপুরের খানসামার আশরাফের ফেসবুকে আবার পরিচয় বিএনপি নেতা হিসাবে। সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীও ছিলেন তিনি। তার সহযোগী শিক্ষানবিশ আইনজীবী কাদের তাকে বিভিন্ন মামলা থেকে জামিন করিয়ে দেওয়ার কাজ করতেন। আমি কখনো প্রধানমন্ত্রী কার্যালয়ের এনজিওর চেয়ারম্যান পরিচয় দিয়ে বিভিন্নখানে বিভিন্ন লোকের কাছে
টাকা পয়সা নিয়েছে। পুলিশ বলছে সাধারণ মানুষের সরলতার সুযোগে ফাঁদে ফেলে হাতিয়ে নিত মোটা অঙ্কের টাকা। টাকা হাতে পেলেই দুজন চলে যেত আত্মগোপনে। স্বল্প সুদে মানুষকে 15 লাখ 20 লাখ করে টাকা দেওয়া হচ্ছে। মানুষরা এই ঋণ নেয়ার জন্য বেকুলতা প্রকাশ করে। কিছু অর্ধশিক্ষিত মানুষ বা সরল মনা মানুষ এই সমস্ত মিষ্টি কথায় বিশ্বাস করে তাদেরকে অ্যাডভান্স 2 লক্ষ 1.5 লক্ষ টাকা দিয়ে দেন, অথবা নিয়োগের জন্য চাকরি পাওয়ার জন্য ওই লক্ষাধিক করে টাকা পরিশোধ করে থাকেন। আশরাফের ভুয়া পরিচয় ধরতে পেরে গত বছর টাঙ্গাইলের ভ্রাম্যমাণ আদালত তাকে 1 বছরের কারাদণ্ড দেন। জামিনে বেরিয়ে আবারও প্রতারণা শুরু করেন আশরাফ। ইকরাম হোসাইন, সময় সংবাদ, ঢাকা। কিছু কর্মকর্তা আর ঠিকাদার সিন্ডিকেটের কারণে ভাবমূর্তি সংকটে গণপূর্ত অধিদপ্তর। নানা অনিয়ম আর পছন্দের ঠিকাদারকে কাজ পাইয়ে দেয়ায় জড়িত থাকার মতো অভিযোগ জমা হচ্ছে প্রকৌশলীদের বিরুদ্ধে, কিন্তু রহস্যজনকভাবে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। রিপোর্ট জুবায়ের ফয়সালের। র্যাবের হাতে গ্রেফতার হওয়ার আগ পর্যন্ত রাজনৈতিক প্রভাব আর গণপূর্তের প্রকৌশলীদের যোগ সাজশে একের পর এক সরকারি উন্নয়ন প্রকল্প হাতিয়ে নেন আলোচিত ঠিকাদার জিকে শামীম। এরই ধারাবাহিকতায় বেরিয়ে আসতে থাকে তার ঘনিষ্ঠ সহযোগীদের নাম, যার প্রমাণ মেলে সময় সংবাদের হাতে আসা দুদকের 3টি চিঠিতে। জিকে শামীম সিন্ডিকেটের সঙ্গে সরাসরি জড়িত থাকার অভিযোগে গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোসলেউদ্দিন, নির্বাহী প্রকৌশলী শওকতুল্লাহ আর তত্ত্বাবধায়ক প্রকৌশলী AKM সোহরাওয়ার্দীকে ডাকা হয় জিজ্ঞাসাবাদের জন্য। কিন্তু প্রায় 7 মাস পার হলেও আলোর মুখ দেখেনি জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য। গণপূর্ত অধিদপ্তরের অভিযুক্ত কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন জানিয়ে দুদক বলছে কাউকেই ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। বিভিন্ন অভিযোগ যাদের বিরুদ্ধে আছে সেই অভিযোগগুলো অনুসন্ধানাধীন আছে এবং সেগুলো যাতে দ্রুত নিষ্পত্তি হয়, দুর্নীতি দমন কমিশন সেভাবে কাজ করছে। কখনো বলতে পারবেন না দুদক প্রভাবিত হচ্ছে, এটা প্রশ্নই আসে না। দুদকের কাজ হলো অনুসন্ধান করে মামলা করা, মামলা করার পর তদন্ত করে চার্জশিট দিয়ে আদালতে পাঠিয়ে দিয়ে আদালত বিচার করবে কে দোষী না নির্দোষ। বিশ্লেষকরা মনে করছেন নিয়ন্ত্রক সংস্থার নীরবতায় পার পেয়ে যাচ্ছে দোষীরা। দুর্নীতির জন্য শাস্তিপ্রাপ্ত হন, কিন্তু তা সত্ত্বেও সেটি সত্যিকারের অর্থে সুফল পাওয়া যায় না, কারণ তারাই পরবর্তীতে আবার উচ্চ পদে আসীন হন। জনগণের অর্থের অপচয় হচ্ছে, লুণ্ঠন হচ্ছে, কাজে সেটাকে বন্ধ করার জন্য অবশ্যই কর্তৃপক্ষকে তৎপর হতে হবে। জিকে শামীম গ্রেফতারের পর তার ও তার সহযোগীদের সম্পদ অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুদক। সংস্থাটির পরিচালক সৈয়দ ইকবাল হোসেনের নেতৃত্বে গঠন করা হয় 7 সদস্যের অনুসন্ধান দল। জুবায়ের ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। যুক্তরাষ্ট্রে একদিনে আবারও 1 লাখেরও বেশি মানুষ কোভিড-19 আক্রান্ত হয়েছেন, মারা গেছেন 500-রও বেশি। ইউরোপের দেশগুলোর মধ্যে ফ্রান্স অন্তত 40,000 শনাক্ত হয়েছে, ইতালিতে আক্রান্ত 30,000 ছাড়িয়ে গেছে। যুক্তরাজ্য, পোল্যান্ডে আক্রান্তের সংখ্যা 20,000-এর বেশি। দ্বিতীয় সংক্রমণে অন্যান্য দেশগুলোর অবস্থাও বেশ বেগতিক। রোববার বিশ্বব্যাপী 4.5 লাখের বেশি মানুষ একদিনে করোনা আক্রান্ত হয়ে গেছেন, মারা গেছেন 6,000-এর কাছাকাছি। উত্তাল তিস্তা 1 মাসের ব্যবধানে এবার পানিশূন্য, মরুভূমির রূপ নিয়েছে। অন্যান্যবার ডিসেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত কিছু পানি থাকত নদীতে, এবার নভেম্বরে সেই পরিস্থিতি হয়ে গেছে। এতে শীতকালীন ফসল আর আসন্ন বোরো মৌসুমের আবাদ নিয়ে দুশ্চিন্তায় উত্তরের কৃষকরা। রতন সরকারের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন শাকিল মাহমুদ। শীতকালীন ফসল আবাদ করতে নদীতে বসানো হচ্ছে শ্যালো মেশিন। কুমড়া, পেঁয়াজ, রসুন, বাদাম আর আলু চাষে বাড়তি শ্রম ও অর্থ ব্যয়ে ঘাড়ে চেপেছে তিস্তাপাড়ের কৃষকদের। শ্যালো মেশিনের সেচ দেওয়ার সঙ্গতি নেই যাদের, দূর দূরান্ত থেকে ভারে বয়ে এনে পানি দিতে হচ্ছে ফসলের গোড়ায়। 4-5 দফার বন্যা এবার পলি ফেলে গেছে তিস্তা নদীর 2 পারে। মাইলের পর মাইল জমির ওপর জমে থাকা বালুতেই ফসল ফলাতে হবে এবার। তাই সারের বাড়তি চাহিদা, এমনকি মাটি নিয়েও ভাবতে হচ্ছে তাদের। এখন পানি নেই, এখন আবাদ করা যাচ্ছে না। এখন ভারে ভারে পানি আনি ওই আবাদ করা আসল। আষাঢ়, শান, ভাদ্র মাস, আশ্বিন মাসে আমার পানিতে মানে এমন অবস্থা, আমরা ঘর থেকে বেড়াইতে পারি না। রাস্তাঘাট বিলীন সব হয়ে গেছে। যে মাটি পড়ছে সবগুলো বালু হয়েছে, কোনো বালুর মধ্যে কি আবাদটা হবে?
যতক্ষণ পর্যন্ত এই বালুচরে পাইপ বোর্ডিং করে না বা মেশিন বসান নাই ততক্ষণ পর্যন্ত আবাদ হবে না। আমন উঠলেই সেচ নির্ভর বোরো মৌসুমের ধানের আবাদ শুরু হবে এই অঞ্চলে, কিন্তু আগেভাগে নদী শুকিয়ে যাওয়ায় কিছুটা সংশয় প্রকাশ করছেন নদী ও কৃষক আন্দোলনের নেতা। খাদ্য উৎপাদনের ধারাবাহিকতাকে ঠিক রাখতে হয়, তাহলে একদিকে আমাদের তিস্তা চুক্তি যেমন খুবই জরুরি, পাশাপাশি এই কৃষকদের পাশে সরকারকে প্রণোদনা দেওয়া অত্যন্ত জরুরি কর্তব্য বলে আমি মনে করছি। তিস্তা সেচ প্রকল্প থেকে এবার 60,000 হেক্টর জমিতে সেচ দেওয়ার কথা। ডিসেম্বর নাগাদ তিস্তা ব্যারেজের গেট বন্ধ করে সেচ ক্যানেলে পানি নেয়ার পরিকল্পনা করছে পানি উন্নয়ন বোর্ড। রোটেশন পদ্ধতিতে যে পানিটা দেয় তাতে আমরা 54,000 হেক্টর জমিতে গত বছর দিচ্ছি, এবার টার্গেট 60,000 হেক্টর। আশা করতেছি আমরা অ্যাচিভ করতে পারবো। করোনাকালের মহাসংকটে উদ্বৃত্ত খাদ্য উৎপাদনে ভূমিকা পালন করছে এই অঞ্চলের কৃষি। খরা মৌসুমে সেচ ব্যবস্থাপনার এই সংকট ভাবনায় ফেলেছে কৃষকদের। রতন সরকার, সময় সংবাদ, রংপুর। করোনার কারণে দেশে ছুটিতে এসে আটকে পড়া কাতার প্রবাসীদের ফেরাতে বাংলাদেশ সরকার ও দূতাবাসকে আরও উদ্যোগী হওয়ার তাগিদ দিয়েছেন সেখানকার ব্যবসায়ীরা। আটকে পড়া কর্মীরা কাতারে ফিরতে না পারায় সেখানকার প্রতিষ্ঠানগুলো চালাতে হিমশিম খাচ্ছেন তারা। কাতার প্রতিনিধি আনোয়ার হোসেন মামুনের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। করোনার কারণে দেশের ছুটিতে গিয়ে আটকা পড়েছেন 14,000-এরও বেশি কাতার প্রবাসী। এর মধ্যে কিছু সংখ্যক ফিরে আসতে পারলেও বাকিরা এখনও ফিরতে পারেননি। কাতারে বাংলাদেশি প্রতিষ্ঠানগুলোতে কর্মীর সংখ্যা কম থাকায় ব্যবসা প্রতিষ্ঠান চালাতে হিমশিম খাচ্ছেন ব্যবসায়ীরা। এ অবস্থায় আটকে পড়া প্রবাসীদের ফিরতে বাংলাদেশ সরকার ও দূতাবাসের আরও উদ্যোগী হওয়া প্রয়োজন বলে মনে করছেন তারা। দীর্ঘদিন থেকে দেশে 8-10 মাস হয়ে গেছে অনেকের, আমাদের প্রায় 8-10 জন লোক আছে। তো এরা সবাই আসার জন্য যদি বিহিত ব্যবস্থা যদি হয় তাহলে আমরা অনেক খুশি হব আর কি। আমাদের 3টা দোকানে প্রায় 8-10 জন স্টাফ বাইরে আছে, বাংলাদেশে ওরা আটকা পড়ে আছে। সেজন্য আমি কাতার অ্যাম্বাসেডর সাহেব এবং আমাদের বাংলাদেশ সরকারকে বলবো যে তাদেরকে আনার জন্য যাতে দ্রুত ব্যবস্থা করে। আমার কোম্পানিতে 41 জন লোক দেশ থেকে আসতে পারছে না, ছুটিতে যায় আটকা পড়ছে। এই বিষয়ে দূতাবাস যদি একটু অনেক হেল্প করতো। তবে দূতাবাস বলছে কিছু সংখ্যক কর্মীর রিটার্ন পারমিট পাওয়ার ব্যাপারে তারা এরই মধ্যে সহযোগিতা করেছেন। বাকিদেরও দ্রুত কাতারে ফেরাতে সর্বোচ্চ চেষ্টা চলছে বলেও জানান দূতাবাসের শ্রম কাউন্সিলর। প্রতিনিয়তই আমাদের বাংলাদেশের বাইরে দূতাবাসের দ্বারস্থ হচ্ছে এবং আমরা সেটি অনুমোদনের জন্য সুপারিশ সহকারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বরাবর প্রেরণ করছে। কাতার থেকে ছুটি কাটাতে দেশে গিয়ে আটকে পড়ার সংখ্যা দিন দিন বাড়ছেই। কাতার থেকে সহজেই দেশে যেতে পারলেও বাংলাদেশ থেকে ফেরার সময় কাতার সরকারের অনুমতিপত্র লাগে। এ অবস্থায় প্রয়োজন ছাড়া প্রবাসীদের দেশে না যাওয়ার পরামর্শ দিয়েছেন কমিউনিটি ও দূতাবাস। সময় সংবাদ, কাতার। নিষেধাজ্ঞা কাটিয়ে 1 বছর পর মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ফিটনেস টেস্টে অংশ নিতে যোগ দিয়েছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। সেখানে আছেন রিপোর্টার মাহবুব রিমন। আমরা সরাসরি তার কাছে যাব বিস্তারিত জানতে। রিমন, কবির সংখ্যার হিসেবে 377 দিন আবারও মিরপুরের হোম অফ ক্রিকেটে এসেছেন টাইগার ক্রিকেটের পোস্টারবাজ সাকিব আল হাসান। আপনি জানেন যে গেল বছর 29 অক্টোবর সবশেষ নিষেধাজ্ঞার যেদিন সেই দিন কিন্তু এই মিরপুর এসেছিলেন। এরপর কিন্তু আপনারা জানেন যে অধিকাংশ সময় তিনি মার্কিন মূল্যকে কাটিয়েছেন তার পরিবারের কাছে। এরপর গেল 5 তারিখ সাকিব আল হাসান বাংলাদেশে এসেছেন। গেল শুক্রবার তিনি কোভিড টেস্ট করিয়েছেন এবং কোভিড টেস্ট নেগেটিভ হওয়ার পর আজ কিন্তু প্রথমবারের মতো সাকিব আল হাসান মিরপুরে আসলেন। আপনারা জানেন যে সাকিব আসলে এমন একটি চরিত্র, বরাবরই কিন্তু একটা ব্যতিক্রম চরিত্র। সাকিবের কিন্তু 10টার সময় মিরপুর আসার কথা ছিল, কিন্তু তিনি 9:20-এ মিরপুর এসেছেন এবং তিনি প্রথমেই কিন্তু স্টেডিয়ামে ঢুকেছেন, পুরো স্টেডিয়াম প্রায় ঘুরে দেখেছেন। এরপরে তিনি গিয়েছেন যে ইনডোর, সেই ইনডোরে সেখানেও প্রায় 15 মিনিটের মতো সময় কাটিয়েছেন। এরপর তিনি কিন্তু গিয়েছেন জিম এবং জিমও কিন্তু 15 থেকে 20 মিনিটের সময় কাটিয়েছেন। আবার তিনি স্টেডিয়ামে এসেছেন। অর্থাৎ যে 1 বছরের যে না দেখা প্রিয় স্টেডিয়াম, সেই স্টেডিয়ামটা কিন্তু সাকিব বারে বারে ঘুরে দেখেছেন এবং বারে বারে সে 1 বছরের স্মৃতি রোমন্থন করার চেষ্টা করেছেন, এটা কিন্তু নিশ্চিত। যদি সাকিবের বিএফ টেস্টের কথা বলি, আপনি জানেন যে সামনে যে বঙ্গবন্ধু টি-20 সিরিজ রয়েছে 5 দলের, সেই সিরিজকে সামনে রেখে কিন্তু মোট 123 জন ক্রিকেটারের ফিটনেস টেস্ট দেওয়ার কথা। যদিও জাতীয় দলের ক্রিকেটার এবং এইচপি দলের ক্রিকেটাররা তারা নিজেদের ফিটনেস টেস্টটা দিচ্ছেন না। মোট 133 জন ক্রিকেটারের মধ্যে প্রথম দিন অর্থাৎ আজ কিন্তু 80 জন ক্রিকেটারের ফিটনেস টেস্ট দেওয়ার কথা এবং সকাল 10টা থেকে শুরু হয়ে সেই টেস্ট চলবে দুপুর 2টা পর্যন্ত। কিন্তু সাকিব আল হাসান আমরা যতদূর জানতে পেরেছি তিনি কিন্তু আজকে ফিটনেস টেস্টটা দিচ্ছেন না।
তার পরিবর্তে তিনি হয়তো বা আগামীকাল ফিটনেস টেস্টটা দিবেন, কিন্তু আগামীকাল কিন্তু মোটে 33 জন ক্রিকেটারের ফিটনেস টেস্ট দেবে। তবে এর বাইরে যদি সাকিবের একটু কথা বলি, সাকিব এখনও কিন্তু মিরপুরে অবস্থান করছেন এবং আমরা যতদূর জানতে পেরেছি তিনি হয়তো বা 11টা পর্যন্ত মিরপুরে থাকবেন, এরপর তিনি তার যে বনানীর বাসায় রয়েছেন সেই বনানীর বাসায় চলে যাবেন। আর যদি এর বাইরে ক্রিকেটারদের বিফ টেস্টের কথা বলি, আপনি জানেন যে প্রথমে ইয়ো টেস্টের কথা বলা হচ্ছিল, কিন্তু যেহেতু বাংলাদেশের অধিকাংশ ক্রিকেটাররা ইয়ো টেস্টের সঙ্গে পরিচিত না, সেক্ষেত্রে আসলে বিফ টেস্টটাই করা হচ্ছে এবং সকাল 10টা থেকে শুরু হচ্ছে, যেটা বলছিলাম যে 2টা পর্যন্ত চলবে। প্রতি স্লটে কিন্তু 20 জন ক্রিকেটার বিফ টেস্ট দেবেন এবং আজকে দিনে কিন্তু 80 জন ক্রিকেটার বিফ টেস্ট রয়েছে এবং এই বিফ টেস্টে যারা উত্তীর্ণ হবেন সেই ক্রিকেটাররা কিন্তু আগামী 12 তারিখ অর্থাৎ 12 তারিখ কিন্তু তাদেরকে ড্রাফটে উঠাবে। তো এই ছিল খবির আমার কাছে মিরপুর থেকে সবশেষ। নিষেধাজ্ঞা কাটিয়ে সাকিব আল হাসান আবার ফিরছেন খেলায়, সে প্রস্তুতির খবর জানাচ্ছিলেন মাহবুব রিমন। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। যুক্তরাষ্ট্র জুড়ে ডেমোক্র্যাটদের জয়োৎসব, সরকার গঠনের পরিকল্পনায় ব্যস্ত বাইডেন, ভোট চুরির অভিযোগের রাস্তায় রিপাবলিকানরাও। এবং নিষেধাজ্ঞা কাটিয়ে 377 দিন পর মিরপুর স্টেডিয়ামে বিশ্বসেরা ওয়ানডে অলরাউন্ডার সাকিব আল হাসান অংশ নেওয়ার কথা রয়েছে ফিটনেস টেস্টে। এই ছিল এখনকার মতো, সঙ্গে থাকুন সময়ের।